আজ গরমের উত্তাপ প্রচণ্ড বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে ভোটের উত্তাপও প্রবলভাবে বেড়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনের উত্তাপ সেটা টের পাওয়া যাচ্ছে। আজকে আমরা রয়েছি আমডাঙ্গা বিধানসভায় এবং সেখানে ভোটের উত্তাপ কীরকম, মানুষ কি বলছেন, মানুষ কি ভাবছেন সেটা জানার চেষ্টা করব এবং একই সঙ্গে একটা গোটা দিন থাকবো আমডাঙ্গা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রী কাসেম সিদ্দিকীর সঙ্গে এবং তার সঙ্গে থেকে জানার চেষ্টা করব কেন তিনি হঠাৎ রাজনীতিতে এলেন, কেনই বা হঠাৎ করে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে গেলেন এবং এই সব মিলিয়ে রাজনীতির যে উত্তাপ সেটা কতটা সেটা বোঝার চেষ্টা করার জন্য আজকে গোটাটা দিন ডে উইথ দ্য ক্যান্ডিডেটের এই পর্বে আমাদের সঙ্গে থাকবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাসেম সিদ্দিকী। দেখতে থাকুন গোটা এপিসোড, অনেক মজা হবে। স্যারের সঙ্গে কথা বলছি এবং আজকেও অ্যাজ ইউ নো যে আমরা যে সিরিজটা করছি যে নো ইয়োর ক্যান্ডিডেটস, হোল ডে উইথ ইয়োর ক্যান্ডিডেট, আমরা চেষ্টা করছি যে একজন ক্যান্ডিডেটের তার রাজনীতির বাইরে তার অনেক কিছু থাকে। রাজনীতিতে তিনি কেন এসছেন সেটা তো জানার চেষ্টা করবো, কিন্তু তাছাড়াও তার বিভিন্ন ড্রিমস, তিনি কেন রাজনীতি করছেন, তার বাইরে তার ব্যক্তি জীবন কেমন, সে মানুষটা কেমন, যেটা একজন প্রার্থী সম্পর্কে সবাই জানতে চায়, সেই সমস্ত কিছু নিয়ে প্রশ্ন করবো। আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন তিনি পীরজাদা কাসেম সিদ্দিকী এবং তিনি আমডাঙ্গা বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ডেট উইথ দ্য ক্যান্ডিডেটে। আজকে গোটা দিনটা আমরা আপনার সঙ্গে থাকবো, গাড়িতে যেতে যেতেই কথা হবে আপনার সঙ্গে। প্রথমেই আমার যেটা জানতে ইচ্ছা করছে যে হঠাৎ রাজনীতিতে কেন? দেখেন, রাজনীতি প্রত্যেকটা শিক্ষিত মানুষকে, যারা মানে দেশের এবং দশের কাজ করবে এবং যারা ধর্মগুরু, আমি তাদেরকে মনে করব তাদেরকে অবশ্যই রাজনীতির ময়দানে আসা দরকার। মানুষের কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের সুবিধা অসুবিধা জানতে হবে। আজকের যে একটা দল বিজেপি যে হারে ধর্ম নিয়ে রাজনীতি করছে, মিথ্যা মিথ্যা কথা বলে মানুষকে আশ্রয় দিচ্ছে, সেই দিক থেকে রোখার জন্য আমি মনে করি এই পশ্চিমবাংলাকে বাঁচাবার স্বার্থে আমরা যে হিন্দু মুসলমান একসঙ্গে আছি, আমাদের ভেতরে একটা যে ঐক্য আছে, এই মিলন, এই মহাব্বত, এই ভালোবাসা নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এইটাকে মেন, পশ্চিমবাংলার মাটিকে যদি বাঁচাতে পারি, পশ্চিমবাংলার মানুষকে বাঁচাতে পারি, এর চেয়ে বড় গর্ব, বড় খুশি আর না। তাই আমি মনে করেছি আমাকে রাজনীতি করা অবশ্যই দরকার। আমরা যদি আসতে পারি, আমাদের মতো ধর্মগুরু, আজকে আমরা একজন, আমি মুসলিম ধর্মগুরু হয়ে বলছি, আমাদের হিন্দু ভাইদের যে ধর্মগুরু আছে, খ্রিস্টানদের যারা ধর্মগুরু আছে, পাঞ্জাবিদের যে ধর্মগুরু আছে, আমরা যদি অ্যাক্টিভভাবে রাজনীতির ময়দানে আসতে পারি, তাহলে কিন্তু এই দুর্নীতি, যারা যারা দুর্নীতি করে, কয়েকজন যারা দুর্নীতি করে, তারা কিন্তু আগামী দিন অন্যান্য জন এসব করতে ভয় করবে। কেন? আমরা মানুষকে সেভাবে বোঝাবো, আমাদের দলের যেসব নেতারা আছে তাদেরকে ঠিক সেভাবে বোঝাবো, আমাদের কথা কিন্তু অবশ্যই তারা শুনবে। একজন ইয়াং জেনারেশনের রাজনৈতিক নেতা হতে চলেছেন, সে অর্থে আমি জানি না আপনি 40 পেরিয়েছেন কিনা, আমি সত্যি জানি না। মানে আপনার এজ কত এখন? আমার এজ হচ্ছে এখন 34। মানে আপনি একেবারেই 40 পেরোয়, একদম ইয়াং জেনারেশনের একজন প্রতিনিধি হিসেবে আপনি রাজনীতিতে এসেছেন এবং একদম সংসদীয় গণতান্ত্রিক রাজনীতি অর্থাৎ ভোট রাজনীতিতে এসেছেন। নতুন জেনারেশনের জন্য একজন নতুন প্রজন্মের মানুষ হিসেবে কি কি বার্তা থাকবে বা আপনি বিধায়ক হলে কি কি করবেন? দেখেন, প্রথম যে বার্তাটা বলেন, 1 নম্বর হলো এডুকেটেড বাড়াতে হবে। আমাদের শিক্ষাটা আগিয়ে নিয়ে যেতে হবে, মানুষকে পরিষেবা দিতে হবে, মানুষ কি চাইছে সেটা দেখতে হবে, মানুষের পাশে যেতে হবে, হার ঘর ঘর গিয়ে কথা বলতে হবে। সব থেকে বড় কথা হলো যে বাচ্চারা, মানে যারা যুবক, যারা বিদেশে যাচ্ছে কাজ করতে, এই করতে সেই করতে, তাদেরকে আগে পড়াশোনা করাতে হবে। আর যে বিধানসভায় আমি দাঁড়িয়েছি, আমি প্রথম তো দেখবো শিক্ষাটা, দ্বিতীয় হলো এখানে কয়েকটা হসপিটাল আছে, সেটাকে উন্নয়ন করতে হবে। এখানে একটা স্টেডিয়াম আমার করার ইচ্ছা আছে। এখানে আশপাশে যে 34 নম্বর রোড আছে, আশপাশে যাতে শিল্প আসে, শিল্প যদি আসে এলাকার মানুষরা কিছু কাজ পাবে।
এদের যেটা চাহিদা, কি কি চাহিদা আছে আমি কিন্তু এই কদিনে আমি সব দেখছি, বুঝছি। কিরকম কি চাহিদা আছে? এদের চাহিদা হলো, আমাদের পাশে এত বড় রোড যাচ্ছে, একটা যদি শিল্প হয় এখানকার ছেলেরা অনেক কাজ করতে পারবে। সেই সব শিল্প, বারাকপুরে অনেক শিল্প আছে, সেখানে কিন্তু জায়গা নাই, জায়গা শর্টেজ হয়ে গেছে। আমি চাইছি এই আমডাঙ্গার মানুষ যদি আমাকে একটা জিতিয়ে বিধানসভায় পাঠায়, আমি অবশ্যই চিৎকার করব আমডাঙ্গা মানুষের জন্য। আমডাঙ্গার এই হাই হাই রোডের ওপরে বড় বড় 34 নম্বর রোড, পাশে আছে আমাদের কল্যাণী রোড আছে, যশোর রোড আছে, এইসব এলাকায় যদি বস্ত্র শিল্প হয়, অন্যান্য শিল্প হয়, এবং কি বলে ওই যেটা হাতের সব কাজ হয়, এইসব কাজ এমএসএমই তে আপনি জোর দিতে চাইছেন? আমি এগুলো জোর দিতে চাইছি। আজকে দিদি যখন আমাদের ফুলপাশিপ থেকে আমাকে নিয়েছেন, আজকে আইএসএফ বলার কিছু আছে? আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন, 2000 লক্ষ্য করেছেন হয়তো, 2021-এ আইএসএফ দের যে বারবারান্তি ছিল, 2026-এ আছে জিরো। সেটা তো হুমায়ুন কবির অনেকটা জায়গা খেয়ে নিয়েছে, জিরো। আর যার কথা বললেন, এসব কিছু নাই, এদেরকে সব বিজেপি তৈরি করেছে। না, এটা আমি আপনার কাছে প্রশ্ন করছি, হুমায়ুন কবির কতটা এফেক্ট ফেলতে পারে? কিছু করতে পারবে না। দেখেন, বাংলার মুসলমান কিন্তু অনেক সচেতন। ও যদি মনে করে মুসলমানকে নিয়ে আমি রাজনীতি করব, ওই মসজিদকে সামনে রেখে আমি মুসলমানের ভোট নেবো, এটা কোনোদিন হবে না। এটাও 2021-এ আইএসএফ এর বড় বড় নেতারাও বলেছিল এইসব কথা, এই আমরা এই করবো, আমরা এই সেই করবো, আমরা এই করবো, তবুও হাওয়া দিয়েছিল। লাস্টে কি হলো? জিরো। আপনাকেও বলে যাচ্ছি, এই 26-এ যে আমাদের বিধানসভা 4 তারিখে আপনি দেখে নেবেন, কারোর কোনো পাতা থাকবে না। ওয়েসি আসছেন আজকে বাংলায়, পশ্চিমবঙ্গে। আপনি জানেন খুব ভালো করে যে আসাউদ্দিন ওয়েসির একটা বড় ফ্যান ফলোয়ার্স গোটা ভারতবর্ষ জুড়েই মুসলিমদের মধ্যে রয়েছে। পশ্চিমবাংলায় কিছু নেই, পশ্চিমবাংলায় একদমই কিছু নেই। আর পশ্চিমবাংলার মুসলমান ওনাকে ভালো মতো চেনে, এনাকে তৈরি করেছে বিজেপি। আসাউদ্দিন ওয়েসি একদম। ডু ইউ রিয়েলি থিংক দ্যাট আসাউদ্দিন বিজেপি তৈরি করেছে কে? আচ্ছা বলুন তো, বিজেপি আমাদের অমিত শাহ এবং নরেন্দ্র মোদী যাকে মন করেছে তাকে অ্যারেস্ট করেছে, মিথ্যে ব্যাপারে তাকে অ্যারেস্ট করেছে। বলুন তো, ওনাকে কোনোদিন অ্যারেস্ট করেছে? না, এখনো ইতিহাসের পাতায় আছে, আপনি দেখান তো। না, বিজেপি যে দিন থেকে ক্ষমতা এসে সেই দিন থেকে ওকে কোনো অ্যারেস্ট করেছে? ওকে অ্যারেস্ট করবে না, ওকে শুধু রেখেছে চাটনি হিসাবে, সালাদ হিসাবে রেখে দিয়েছে ওকে। যেখানে দেখো মুসলমান হিন্দু, মুসলমানদের সংখ্যা বেশি, হিন্দু 60, মুসলমানের 50, একে নামিয়ে দাও ওই জায়গায়। আজকে কেন আসছে? আজকে কেন আসছে? কেন 6 মাস আগে আসে না কেন? 1 বছর আগে আসে না কেন? যখন করোনা চলছিল তখন আসে না কেন? যখন এসআইআর নিয়ে পশ্চিমবাংলার মানুষ রাস্তায় দাঁড়িয়েছিল, নোটবন্দি নিয়ে যখন মানুষ দাঁড়িয়েছিল, গ্যাসের দাম বাড়ছে যেই দিন থেকে বাড়িয়েছিল, তখন কেন পশ্চিমবাংলায় এসে উনি প্রচার করেন? তখন কেন বলেন আমি বাংলার মানুষের জন্য কিছু ভাবছি? নতুন পথে, সামনে নতুন দিশা, হারবে এবার ভোরের কাছে। কেমন প্রচারে সাড়া পাচ্ছেন? সাড়া তো বহুত আছে, মানুষ তো বিজেপির উপরে নফরত, যেখানে যাচ্ছি যে হারে মানুষের উপর অত্যাচার করছে, মানুষ এখন সবাই টিম আমাদের যাওয়ার অপেক্ষা। আমরা এই যে বাড়িতে বাড়িতে যাচ্ছি, মানুষ খুবই হ্যাপি। আর আমার কাজ হলো ডোর টু ডোর, মানুষের বাড়িতে যেতে হবে, তাদের কথাগুলো শুনতে হবে, তারা কি বলছে দেখতে হবে, শুনতে হবে, কোথায় তার কি অবজেকশন আছে শুনতে হবে। তাই মানুষ আমরা বেরিয়েছি। আপনি সাধারণত যেরকম হয়, আপনি হুজুর এবং পীরজাদা, সেখানে আজকে রাস্তায় বেরিয়ে একদম মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাওয়া, এইটা কেমন লাগছে? আপনার অভিজ্ঞতাটা কেমন লাগছে? আজকে আমি একজন ফুরফুরা শরীফের পীর সাহেব হয়ে এই যে রাস্তায় নেমেছি, মানুষ বুঝতে পারছে
এনারা যখন রাস্তায় নেমেছে, তাহলে আগামী দিন আমাদের বড় ভয়ানক আসছে। এনারা রাস্তায় নেমেছে কেন? এরা নেমেছে আমাদের পশ্চিমবাংলাকে বাঁচাবার জন্য। তো আজকের এই আমাদের এলাকার মানুষ একটাই কথা, হিন্দু মুসলমান সবাই বলছে আজকে যখন ধর্মগুরুরা নেমেছে, অতএব আমাদেরকে টিএমসি বিকল্প কিছু নাই, আমাদেরকে ভোট দিতেই হবে। কর্মীদের কিরকম উৎসাহ দেখছেন? এখন দুপুর প্রায় 12টা বাজে, এখনো প্রচুর কর্মী প্রায় একদম মাথার উপরে সূর্য নিয়ে ছুটছে। হ্যাঁ হ্যাঁ, একদম কর্মীরা বিরাট, এদের এদের মানে এদের আবেগ দেখে আমাকেও ভালো লাগে, আমাকেও ছুটতে ইচ্ছা করছে। এনআরসিতে ভয় পাবো না যেন কি বুঝছেন, কি মনে হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন? কি বলবো, এই যা হচ্ছে, যা এই কি হচ্ছে? এই টিএমসি আর এই বিজেপি যা করছে আর কি। বিজেপি এসআইআর এর নাম উঠেছে? না আমার, যাক, ফ্যামিলি সবার উঠেছে? না ভাইদের এখন একটু ভাই বাকি আছে, আচ্ছা, মানে ওয়েটিং আছে, এখন চেক করি না দিয়েছিল। মানে অ্যাডজেন্স। হ্যাঁ, এখন এমনি কি মনে হচ্ছে, রাজনীতির উত্তাপ কি লাগছে? আপনার ক্যান্ডিডেট দেখলাম এখান দিয়ে হেঁটে গেলেন, তো কি হাওয়া কি লাগছে? ভালো লাগছে। কে জিতবে? কে জিতবে আমরা কি করে বলবো। তা এই এলাকাতে, এই পশ্চিমবঙ্গের কথা আমিও তো জানি না। হ্যাঁ, কাজ যদি ভালো করে হুম তাহলে ভোট চাইতে হবে না। হুম ঠিক আছে, আমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, হুম পিএম কিষাণ পাচ্ছি, কৃষক বন্ধু পাচ্ছি, চাষিদের যন্ত্রপাতি পাচ্ছি, তাহলে এরকম ভোট ক্যান্ডিডেটটা দেখার দরকার। আমরা দেখেছি এইবারে ওই ক্যান্ডিডেট তো সেক্ষেত্রে এইসব জায়গা আমাদের আমডাঙ্গা কেন্দ্রের হিসাব কালো অন্য পানা ঠিক আছে না, জিততে পারে তৃণমূল কংগ্রেস, এখানে চান্সেস বেশি। আর আইএসএফ বা সিপিআইএম, আর এখানে আইএসএফ এর ক্যান্ডিডেট, আইএসএফ এর ক্যান্ডিডেট, আইএসএফ এর চাপ কম আছে, দাঁড়িয়ে যাও, ক্যান্ডিডেট চলে যাক। আইএসএফ চাপ কম আছে। আচ্ছা, আমাদের ফুটবল দিক থেকে এসে আপনারা তো জানেন। আপনাদের কি সমস্যা, নাম ফাম বাদ গেছে নাকি? হ্যাঁ, আমাদের তো নাম বাদ গেছে স্যার, আমার গেছে। নামগুলো চেষ্টা চলছে, তাড়াতাড়ি তুলে দেওয়া হবে। বলছি তবে এটা মাথায় রাখবেন, একটা নাম বাদ গেছে, এরপরে কিন্তু আপনার ফ্যামিলিতে 6টা নাম বাদ যাবে। যদি দিদির হাত মজবুত করেন, দিদির পাশে থাকেন, আমরা সবাই কিন্তু দিদির পক্ষে। আজকে পাঠিয়েছে যে আগামী দিন এই পশ্চিমবাংলায় কোনো রকম যেন কারো অসুবিধা না হয়। তাহলে এখন নাম বাদ গেছে, এখন না, কি করতে ওটা হবে? হচ্ছে, ক্যাম্প চালু দিদি হয়েছে, লড়াই করছে চলছে, তো। সবসময় চলছে। আর পাঠিয়েছেন তো আমাদের এই লড়াইয়ে। যাদের ডিলিট হয়ে গেছে, যাদের ডিলিট হয়ে গেছে, দিদির সঙ্গে সবসময় তো কথা হয়। ভোটের পরে দিদির সঙ্গে আমাদের ক্যান্ডিডেট সবসময় কথা হচ্ছে, বলছে যাদের নাম কেটে গেছে দিদি, তাদের জন্য লয়ার ফিট করে রেখেছে, তাদের নাম সবাই তুলে এখানেও দেবে। কাজ চলছে, মানে হ্যাঁ। অনেক কথা বলা যাচ্ছে না তো। হ্যাঁ, আমি সব, আমাদের সব কাজ সব চলছে। আমাদের আপনার candidate- শুধু ভোটটা হয়তো দিতে এই 26-এর ভোট কিন্তু মারাত্মক ভোট। আজকে আমরা রাস্তায় নেমেছি, বুঝতে পারছেন তো? ব্যাস, এটা মাথায় রাখবেন। আপনাদের চেনা জানা শোনা আছে, তাদেরকে বলবেন। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন তো? একটু মাঠে কাজ করছিলাম। কাজ চলছে বলছে নাম কাটার জন্য। এটা আনকাট যাবে, বললাম জিজ্ঞাসা চলে গেল। করলাম তো। আপনারা এমনি কি করেন, মানে কাজ কি করেন, মানে কাজ আমরা পেশাগত? কিছুই করি না তো। না, উনি বলছেন আমাদের ওই চাষবাস চাষবাস নিয়ে আমাদের সবকিছু আচ্ছা, এমনি আমাদের- আদার্স আমাদের কোনো কাজ নেই। আমাদের নেই জমি জায়গা নেই কিছু, আমরা আমাদের পরের পরের জমি জমি নিয়ে চাষ কিছু করি। পরের জমি লিজে নিয়ে চাষ করে। নিয়ে কি ভাগে নিয়ে একটু চাষবাস করে এইভাবে দিন কাটে আমাদের। আচ্ছা, মানে এমনি আপনাদের চাষের জমিতে এমনি দাম পাম পাচ্ছেন, ফসলের দাম পাচ্ছেন, সেটা তো আপনারা না, পাচ্ছেন। কিছুই পাই না আমরা, এগুলো পাই না। এগুলো তো কিছুই পাই না। আলুর তো শুনছি খুব ক্ষতি হয়েছে এবার, আলু চাষিদের প্রচন্ড ক্ষতি হয়েছে। আর এমনি আপনাদের ধরুন, আমি জানতে চাইছি যে ধরুন একটা নতুন সরকার হবে, যে দলেরই হোক একটা সরকার হবে, সেই সরকারের থেকে আপনাদের পার্টিকুলারলি এক্সপেকটেশন কি আছে? দিদি হবে, আবার অন্য কেউ হয়। দিদিরই তো নতুন, ধরুন আবার তো সরকার হবে, দিদিকে আবার শপথ নেবেন, ধরুন একটা নতুন সরকার হলো, আবার চতুর্থ তৃণমূল কংগ্রেস সরকার হলো কাকার কথা অনুযায়ী, তো সেই সরকারের থেকে আপনাদের এক্সপেকটেশন থাকে, তো একটা প্রত্যাশা থাকে যে আমি এইটা চাইছি এবার, এমন কিছু? চাইরা শান্তি শৃঙ্খলা দেশে বজায় থাকলে এটাই সব থেকে বড়। বেশ, আমার মতো কর্মসংস্থান, চাকরি, এরকম আমাদের তো চাকরি বাকরি হবে না। বাড়ির ছেলে মেয়েদের। যা দিদি যা দিচ্ছে পয়সা আমাদের অনেক ছেলেরা পাচ্ছি। ধর শিক্ষিত হয়ে ঘরে বসে আছে, কি চাকরি কি দিদি দেবে? হুম, সে তাই দিচ্ছে কি করে? তাও তো ঠিক। হচ্ছে না। যুবসাথী পেয়েছেন? যুবসাথী
যুবসাথী তো জমা দিয়েছে, এখনো ঢোকেনি। আমার ছেলে ঢুকেছে, অনেকে ঢুকেছে। যুবসাথী অনেকে ঢুকেছে। তারপরে আমাদেরকে পরের জমি চাষ করে, ওটা নিয়েও আমাদের মানে আপনাদের যে কৃষক বন্ধু নাকি ওইটা না, আমাদের জমি নেই তো আমরা কৃষক বন্ধু পাবো কোথা থেকে? আমাদের যে জমিন যদি থাকতাম আমরা কৃষক বন্ধু পেতাম, আমরা কৃষক কিন্তু বন্ধু আমরা পাই না। আমাদের জমি না থাকলে আমি কি করে পাবো? যেটা আপনার ওই যে ওই যারা কৃষি করে জমি ভাগরা চাষা, এদের টাকাটা এখন ওই যখন কৃষক বন্ধুর টাকা দেবে তখন একসঙ্গে দেবে। এটা তো বছরে দুবার। দুবারই তো দিচ্ছে এখন। ঠিক আছে। আমাদের নামটা মানে ওখানে দেওয়া আছে, যদি না ভালো লাগলো কথা বলে, ভালো থাকবেন, ঠিক আছে। এই বাংলার গৌরবে যুদ্ধে দিদির জয় হবে, মা মাটি আর মানুষ থাক বেঁচে থাকার উৎসবে। রেডি আগে কুলফি খাও। কুলফি খাবো আজকে গরমে, প্রচন্ড গরম। এই গরমে যদি বাস্কিন রবিন্স তো আমরা পাবো না, বাজেট নেই আমাদের, আর গ্রামের মধ্যে এসছি তো। কাকা কুলফি দাও দুটো। বাচ্চারা খাবে নাকি? তো আমরা মোটামুটি আজকে প্রায় 2-3 ঘন্টা ধরে আমডাঙ্গা বিধানসভার দত্তপুকুরের প্রচুর বাড়ি, একদম গ্রামের ইন্টেরিয়র ভিলেজের ভেতরে, সেখানে মানুষের সঙ্গে ঘুরলাম, কথা বললাম এবং ক্যান্ডিডেটের সঙ্গে থাকলাম। আমরা আবার গাড়িতে, এবং আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি কিন্তু ক্লান্ত হননি, আমরা খানিকটা ক্লান্ত হয়েছি, কারণ প্রচণ্ড গরম, এপ্রিলের এই ভয়ঙ্কর দাবদাহ। স্যার, ক্যাম্পেনিং করে কেমন লাগছে, মানে কি মনে হচ্ছে? মানুষের যেভাবে আবেগ, যে এলাকায় যাচ্ছি, যে বুথে যাচ্ছি, মানুষ যেভাবে বেরোচ্ছে, সত্যিকারে বলছি আমার কোনো ক্লান্ত নেই। তাদের খুশি, তাদের আনন্দ দেখে আমার নিজেকে উৎসাহ লাগছে। এত রোদ, এত গরম, তারপরে যেন মনে হচ্ছে আমার মাথার উপরে কোনো ছায়া আছে। এই যে বুথে বুথে যাচ্ছি, তাদের যে দোয়া, তাদের যে আশীর্বাদ, তাদের দোয়াটা আমাকে ছায়া করে রেখেছে। আমাকে যে দিদি বা অভিষেক ব্যানার্জি আমাকে ফুরফুরা শরীফ থেকে একজন পীর পরিবারের ছেলে হয়ে একজন পীর জাদাকে তাদের হাতে তুলে দিয়েছে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, সবাই কিন্তু বাইরে এসে আমাকে আশীর্বাদ করছে, দোয়া করছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন, অনেক অনেক মায়েরা, অনেক ঠাকুমারা তো বাইরে বেরিয়ে এসে আমাকে মাথায় হাত দিয়ে দোয়া করছে, কোথায় শরবত খাওয়াচ্ছে, কোথায় মানে বলছে হুজুর সাহেব একটু ভাত খেয়ে যান, এবং বাচ্চাগুলোকে নিয়ে এসে আমার কাছে এসে বলছে হুজুর একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দেন। মানে তারা, আমি যাবার আগে তারা সব রেডি করে নিচ্ছে যে হুজুর মনে হয় আমার এখানে খাবে। মানে তাদের যে খুশি, মানে আমাকে হেভি এত ভালো লাগছে, আমাকে কি বলবো। আর এইখানে এই আমডাঙ্গা বিধানসভার এই যে প্রত্যন্ত গ্রামগুলোতে, তার জন্য আপনার স্পেশাল কোনো ভাবনা রয়েছে, প্ল্যানিং রয়েছে? অবশ্যই ভাবতে হবে। আমি এলাকায় যাচ্ছি, গ্রামের মানুষদের জিজ্ঞাসা করছি, আমাদের মহিলাদের জিজ্ঞাসা করছি যে কোন কাজটা বাকি আছে। ওনারা বলছে এখানে একটা ঘর বাকি আছে, এখানে এই রাস্তাটা বাকি আছে। আমি কিন্তু টোটাল লিখছি, আচ্ছা, আমার ডায়েরিতে আমি তুলছি, এবং তাদেরকে সামনে রেখে আমি মোবাইলে ছবিও তুলছি, যে হ্যাঁ আগামী দিন আমি এই এলাকায় ঢুকে বলবো যে এই কাজটা করতে হবে। আমি যখন প্রচারে এসেছিলাম তারা আমাকে বলেছে, আমি যদি তাদের কাজগুলো ঠিকমতো করতে পারি তো তাদের দোয়া আমার জন্য অবশ্যই থাকবে। আচ্ছা, একটা প্রশ্ন আমার আপনার সাথে ঘুরতে ঘুরতে মাথায় এলো, ধরুন আপনি যখন জলসা করেন, সেখানে আপনাকে দেখতে হাজার হাজার মানুষ তারা জড়ো হয়, শীতকালে ঠান্ডার মধ্যে তারা আপনাকে শুনতে, আপনার কথা শুনতে হাজির হয়। এখানে সম্পূর্ণ ভিন্ন। এখানে আপনি মানে দুপুর 12টা থেকে 2টো অবধি এই ভয়ঙ্কর গরমের মধ্যে আপনি ছুটে বেড়াচ্ছেন মানুষের বাড়িতে বাড়িতে। এই দুটো বৈপরীত্যকে আপনি কিভাবে দেখেন? দেখেন, 8টা 7টায় যদি আমি বেরোই, লোক তো থাকবি। আমি সেইটা বলছি না, মানে এই যে আমি বলছি হ্যাঁ, লোক তো থাকবি। হ্যাঁ, আমি ইচ্ছা করে আজকে আমি 11টায় বেরিয়েছি, দেখি 11টার পরে রোদে মানুষ বাইরে বেরোয় কি, তারা আমাকে কতটা ভালোবাসে, কতটা দিদিকে মহব্বত করে ভালোবাসে। তো আজকে দেখলেন আমি 11:30টায় যখন রাস্তায় বেরিয়েছি, ডোর ঘুরছি, মানুষের বাড়িতে যাচ্ছি, মানুষ তো রোদ আর দেখছে না যে কে আসছে, কাসেম সিদ্দিকী আসছে, কে আসছে পীরজাদা কাসেম সিদ্দিকী, কে আসছে ফুরফুরা শরীফের হুজুর আসছে, কে পাঠিয়েছে, দিদি পাঠিয়েছে, কে পাঠিয়েছে, অভিষেক ব্যানার্জি পাঠিয়েছে।
মানুষের ঢল, তখন আর রোদ দেখছে না যে কি তাই এত রোদ এত গরম, এইসব তাদের দেখার আর সময় নেই। ওনাদের কি যে হয়তো কাসেম হুজুর বেরিয়ে চলে গেল, যে কাসেম সিদ্দিকী বেরিয়ে চলে গেল, কোথায় গেল দেখ, ওই এই রাস্তা ধরেইছি, ওই পাড়ার মহিলারা এই রাস্তায় চলে আসছে আমাকে দেখতে। এই যে একটা আবেগ, এই যে একটা ভালোবাসা, এটা কিন্তু আমাকে একটা আলাদা অনুভূত মানে মেসেজ হচ্ছে, আমাকে আলাদা একটা মানে খুশি লাগছে যে তাদের এত মানে আবেগ। আপনার পরিবারেরই আপনার কাকা বহুবার তার বিভিন্ন ইন্টারভিউতে দেখা যাচ্ছে যে তিনি মানে এটা একটু বিতর্কিত প্রশ্নই আমি করছি, তিনি বহু জায়গায় আপনার বিরুদ্ধেই মন্তব্য করছেন এবং তিনি বলছেন যে আপনার পক্ষে জেতা খুব কঠিন, আপনি জিতবেন না ইত্যাদি এরকম ধরনের পরস্পর বিপরীত মন্তব্য আপনার বিরুদ্ধে আসছে। তা আপনার কি বার্তা থাকবে এই বিষয়ে? দেখেন, আমার যে কাকার কথা বলছেন উনি আমার চাচা, আমার ছোট চাচা, তেনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, তেনাকে মহব্বত করি, তেনাকে আমি সবসময় সম্মান দিয়ে আসি। তবে তিনি 2008 থেকে আর 2025 পর্যন্ত দিদির পাশে ছিলেন। আচ্ছা, 25 অব্দি ছিলেন? 25 অব্দি। আচ্ছা। এবং দিদির সম্পূর্ণ উন্নয়ন কাজ উনি করতেন। ফুরফুরা শরীফে বড় বড় ইসালের সব হতো, দিদি অনুদান দিত, সেই কাজগুলো উনি নিজের হাত দিয়ে করতেন। আচ্ছা। টোটাল সকলে এমএলএদেরকে একটা ধমকি দিতেন, এই আমার কাছে এসো, না টিকিট কাটে বাদ দেবো, উনি দিতেন আমার কাছে এসো, আস্তে আস্তে শোনো, আস্তে উনি ধমকি দিতেন, এই করতেন সেই করতেন, মানুষকে খুব পেরেশানি করে রাখতেন। ফুরফুরা শরীফে যে টাকাগুলো দিতেন দিদি, ওনার একটা লবি থাকতো ফুরফুরা শরীফে, সেই লবি কাজগুলো করবে, টেন্ডারগুলো তার কাছে আসতে হবে, তাকে একটা আলাদা ব্যাপার আছে, সেটা করতে হবে। এই ব্যাপারটা বাংলার মানুষ কিন্তু বুঝতে পেরে গেল। আচ্ছা। বুঝতে পারতেই বাংলার মানুষ কিন্তু তাকে আস্তে আস্তে সরিয়ে দিল। সরিয়ে যখন দিয়েছে, দিবার পরই তখন ওনার মাইন্ডটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল। আচ্ছা। এখন দিদির বিরুদ্ধে কথা বলছে। আমি তো দিদির, দিদি আমাকে পাঠিয়েছেন, আমাকে বলা মানে দিদিকে বলা, আমাকে বলা মানে অভিষেক ব্যানার্জিকে বলা, আমাকে বলা মানে আমার দলকে ছোট করা, আমাকে অপমান করা মানে হলো আমার টিএমসি পার্টির সকল পরিবারকে অপমান করা। কিন্তু ওনার কাছে ওই যে বড় বড় ব্যাপার ছিল যে আমাকে এই দিচ্ছে সেই দিচ্ছে, আমি এই করেছি, উনি যে বিলাসিতা করেছে বা করছে সব কিন্তু দিদির অনুদান, সব যা আছে সব টিএমসি, সব দিদি। ফুরফুরা শরীফে তো অনেক পীর সাহেব আছেন। হ্যাঁ, ফুরফুরা শরীফের ভেতরে কি সত্যি হেলিপ্যাড আছে? না নাই, হ্যাঁ এরকম শোনা যায় যে ভেতরে নাকি ফুরফুরা শরীফে অনেক পীর সাহেব আছে। আচ্ছা। সবাইয়ের বাড়িগুলো দেখেন তো, আমরা মানুষের মতো আপনার চলতে বাবারা চাই। ক ভাই? মানে আমার বাবারা টোটাল হচ্ছে, আমার দাদা হুজুরের 5টা ছেলে। আচ্ছা। বড় হুজুর, মেজর হুজুর, ন হুজুর, সেজ হুজুর, ছোট হুজুর। আচ্ছা। এই 5টা হুজুরের মোট 32টা ছেলে। আচ্ছা। তার মধ্যে সবাই অনেকজন মারা গেছেন। হ্যাঁ। যারা বেঁচে আছেন তাদের মধ্যে আমার আব্বা হলেন ফুরফুরা শরীফের একজন বয়োজ্যেষ্ঠ পীর। আচ্ছা। এখন 2টো পীর সাহেব বেঁচে আছেন, মানে বয়োজ্যেষ্ঠ পীর, হ্যাঁ, সকল পীর সাহেব আছেন, হ্যাঁ হ্যাঁ। কিন্তু সিনিয়রের মধ্যে 2জন। আচ্ছা। একজন হলেন পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী, আর একজন হলেন পীর আল্লামা আব্দুল্লাহের মারুফ সিদ্দিকী। পীর আল্লামা আব্দুল্লাহের মারুফ সিদ্দিকী হলেন উনি আমার আব্বা। আচ্ছা আচ্ছা। যিনার বয়স এখন 84 বছর। আচ্ছা। আগে দিদি ওনার কাছে আসতেন, ওনার কাছে বসতেন উঠতেন, যখন আকবর আলী খন্দকার বেঁচে ছিল। তার ফুরফুরা শরীফে আসতেন, কিন্তু দিদিকে ওই যার কথা বললেন সবসময় ব্ল্যাকমেল করতো, সবসময় ব্ল্যাকমেল করে করে দিদি ভাবতেন ইনি হচ্ছে ফুরফুরা শরীফের সবকিছু, ইনি হলেন সবকিছু না। ওনাকে টোটাল ব্ল্যাকমেল করে একটা ভুল রাস্তায় নিয়ে গেছে। যখন আমি ব্যাপারটা আমার কাছ থেকে দিদি যখন ক্লিয়ার হয়ে গেল যে না, এ ফুরফুরা শরীফের এই 22-23 নম্বর পীরজাদা। আপনি? না না, জেনার কথা বললেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। উনি তো 22-23 নম্বর আমার চাচা। আচ্ছা। হয় 23 না 22 হবে। আচ্ছা। তো দিদি কিছু শুনে অবাক হয়ে গেল যে উনি 23 নম্বর। আচ্ছা। তোমার কাকা? আমি হ্যাঁ, আমি ওনার আগে অনেক সিনিয়র আমার কাকা আছেন। আছেন তারা এখনো? হ্যাঁ আছেন, আচ্ছা। অনেকজন মারা গেছেন। এই ব্যাপারগুলো যখন আমি বললাম যে দিদি উনি একটা লবি তৈরি করছে, আজকের আইএসএফটা তৈরি করেছে কে?
নওশাদ সিদ্দিকী এবং তার দাদা আব্বাস সিদ্দিকী। আজকের ইনারও কিছু কারণ আছে, আচ্ছা, ইনারও কিছু কারণ। তো যাই হোক, আমরা এখন সকল পীর সাহেব পীরজাদারা এখন দিদির পাশে। আপনি নিশ্চয়ই দেখেছেন রোজার মাসে একটা ইফতার মাহফিল হয়েছিল। দিদিকে যখন আমি দাওয়াত দিয়েছিলাম, সকল পীর সাহেবরা কিন্তু দিদির পাশে এসে বসে ইফতার করেছিল। দিদিকে বুঝিয়ে দিয়েছেন এখন আমরা আপনার পাশে, আপনি ছাড়া বিকল্প আর পশ্চিমবাংলায় কিছু নেই। তো বাংলার মুসলমানকে এটাই বলবো, হিন্দু ভাইদের এটাই বলবো, দিদি বিকল্প পশ্চিমবাংলায় কিছু নেই যদি শান্তিতে থাকতে চান। এইটা আপনার ভাই বা আপনার দাদা আব্বাস সিদ্দিকী বা আপনার নওশাদ বোধহয় আপনার থেকে ছোটই হবেন, তাদের সাথে কখনো কথা হয় মানে দেখা হয়? দেখেন, পারিবারিক অনুষ্ঠানে আমাদের পারিবারিক যখন অনুষ্ঠান হয়, সবাই ব্যস্ত থাকে, সবাই ব্যস্ত থাকে, ঠিক আছে? কে কখন আসছে, কে কখন কোথা থেকে খেয়ে চলে যাচ্ছে আসছে। কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান কিংবা কোনো রকম কোনো অনুষ্ঠান হলে যে যার ব্যস্ত থাকে, যে যার জায়গায় এসে খাওয়া দাওয়া করে যে যার জায়গায় চলে যায়, ঠিক আছে? না মানে এরকম হয় না, মানে সাধারণত যেরকম হয় যে একটা গোটা ফ্যামিলির গেট টুগেদার হচ্ছে বা সেখানে সবাই মিলে আসছে, সেই রকম হয়। দূর থেকে দেখলে সালাম দেওয়াটা হলো, কেমন আছে না আছে। দেখেন, ভাই ভাইয়ের জায়গায় থাকবে, রাজনীতির জায়গায়। এমনি কথা হয়? লাস্ট কবে কথা হয় আপনার? না, আমার সঙ্গে কথা অনেকদিন হয়। আপনি তার জন্মদিন, আর সব থেকে বড় কথা, যার কথা আপনি বললেন, না আমি যার কথা আপনি বললেন যে বড় ভাইটা, ওনার বড় ভাইটা ওরা অহংকারী। আচ্ছা, উনি এইসব মুসাফা এইসব হাতে হাত দিতে চাই না। আচ্ছা, ওনাকে যেন স্যানিটাইজার পকেটে করলে ঘুরলে ভালো হয়, এরকম একটা ব্যাপার। আচ্ছা, উনি যেন সবার কাছে একটু আমি সব, আচ্ছা, আমি এখন আমার হাতে এত মানুষ, এই মানুষ, এই যে অহংকার, আমার ইসলাম ধর্মের মধ্যে বলছে অহংকার বেশি দিন থাকে না। অহংকারকারীকে আল্লাহ পাক ধ্বংস করে দেয়। তবে এদের বেশি দিন আর নয়, এটা মাথায় রাখবে। কোন পীরজাদাকে এক জায়গায় উনি রাখতে পারলো না। যার কথা বললেন, কোন পীর সাহেব পীরজাদাকে উনি নিজের কাছে রাখতে পারে না। কেন? উনি বারবার একটা কথা বলে যে আমি দোকান খুলেছি, মানে এটা আব্বাস সাহেব বলেন। বলে আমি দোকান খুলেছি। আমরা দু ভাই হলো দোকানের মালিক, আমরা দু ভাই দোকান খুলেছি, দোকানের মালিক কিন্তু আমরা দু ভাই, আমাদের পরিবার থেকে কেউ তিনজন হবে না। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন দোকান খুলেছে মানে ব্যাপারটা কি? ওইটা তো মানুষের কাজের জন্য আসেনি, ওরা শুধু বিলাসিতা করব, এই করব, সেই করব, এই ব্যাপার সেই ব্যাপার, এই নিয়ে ব্যস্ত ওরা। না এইটা কোথাও গিয়ে আপনার মানে ধরুন আপনাদের কখনো আপনি তার জন্মদিনে কখনো উইশ করেছেন বা আপনার জন্মদিনে জন্মদিন এইগুলো সব পালন করা হয় না, একদম। এবারে কেউ যদি মারা গিয়েছে, আমাদের অনেক কাকা, যেমন আমার মা কিছুদিন আগে উনি ইন্তেকাল করেছেন, তখন এসেছেন, দেখা সাক্ষাৎ হয়েছে। ওনার বাড়িতে যদি বিপদ হয় আমি কেন যাব না? কেউ যদি মারা যায়, দুনিয়া থেকে চলে যায়, ইন্তেকাল করে, আমাকে তো একদম আত্মীয়র খাতিরে, ভাইয়ের খাতিরে, পরিবারের খাতিরে আমাকে পাশে দাঁড়াতেই হবে। কেন? আমার এক পরিবারের ছেলে। দাদা হুজুরের আদর্শটা কতটা আপনার মধ্যে জারিত হয়েছে? দেখেন, দাদা হুজুর যতটাই মুসলমানদের ছিল আছে, ততটা হিন্দু ভাইদেরও ছিল, ততটা আছে। দাদা হুজুর পীর কেবলা যে আদর্শিত হয়েছেন, সেই শিক্ষাটা আমাদের দিয়েছেন যে আমরা বাংলায় এসেছি, বাংলার মাটিকে ভালোবাসতে হবে, বাংলার মানুষকে ভালোবাসতে হবে। কে কোনো মাযহাবকে নিয়ে যেন কোনো কাজ তোমরা করোনি। আমাদের ইসলাম ধর্মের ভেতরে অনেক মাযহাব আছে, কে তবলিগ, কে জামাতি, কে আছে হেজবুল্লাহ আছে, কে আছে বেরোলি আছে, কে আছে ওহাবি আছে, অনেক রকম মাযহাব আছে। কিন্তু ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর, ইনি কিন্তু সব মাযহাবকে নিয়ে চলেছেন, একদমই সব মাযহাবকে নিয়ে শিক্ষার জন্য কাজ করেছেন, সমাজ সংস্কার, এবং উনি প্রায় ওনার লাইফে প্রায় 4000 মাদ্রাসা করেছেন, স্কুল করেছেন, কলেজ করে গেছেন, বিএড কলেজ করেছেন। আমার চাচারা করছেন বা আমরাও করছি। বলুন তো, বিএড কলেজে শুধু মুসলমানরা পড়ে? আপনি গিয়ে দেখে আসেন, অনেক হিন্দু ভাইয়েরা পড়ছে, তারা থাকছে, আমরা একসঙ্গে খাচ্ছি। আচ্ছা বলুন তো, আজকে আপনার সঙ্গে বসছি, একই সঙ্গে বসে তো আমার শরবত খেলাম, বসলাম, তারা কেউ বলতে পারলো কি যে ওটা হিন্দু, ওর গ্লাসটা আলাদা দে, না না, ও মুসলমান, ওর গ্লাসটা আলাদা দে? এর মধ্যে আমাদের কিছু নেই। আমি এমন একটা পরিবার থেকে লং করি, বাড়ি থেকে এসেছি, আমার কাছে হলো সবাই সমান, সবার কাছে আমাকে পৌঁছাতে হবে, সবার পাশে দাঁড়াতে হবে। আমাকে যখন আমডাঙ্গা দিয়েছে, আমাকে আমডাঙ্গাকে সাজাতে হবে।
পীরজাদার পরিবার থেকে বোধহয় সবার আগে বিধায়ক হয়েছেন, মানে আপনাদের পরিবার থেকে এর আগে প্রথম বিধায়ক হয়েছিলেন নওশাদ সিদ্দিকী। ধরুন এবার যদি আপনি জেতেন, তাহলে আপনি হবেন সম্ভবত এই দাদা হুজুরের পরিবারের দ্বিতীয় বিধায়ক। এই যে ধর্মীয় পরিবার, যে পরিবারের একটা ধর্মের ইতিহাস আছে, আপনাদের সঙ্গে সঙ্গে আমি আরেকটা পরিবারকেও বলতে চাইছি যে তাদের পরিবারেও আমরা দেখেছি যে সেখান থেকেও অনেকে রাজনীতিতে আসছেন সরাসরি, যেমন মতুয়া ঠাকুরবাড়ি, তাদের পরিবার থেকেও একাধিক মানুষ ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের হয়ে তারা এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং আপনাদের পরিবার যেখানে আমরা সেম জিনিস দেখছি যে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থেকে তারা রাজনীতি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এইটা যে একটা ধর্মীয় পরিবার তারা রাজনীতিতে চলে আসছে, তার কারণ তাদের একটা বৃহৎ ফলোয়ার্স আছে, এটা কি সমাজের জন্য খুব ভালো একটা বার্তা দিচ্ছে? দেখেন 2011 থেকে 2023 পর্যন্ত কোনো অসুবিধা ছিল না, আমরা হিন্দু মুসলমান এক জায়গায় ছিলাম। এই 20, 22, 23, 24, এই 25, এই 26 চলছে। এই যে মুসলমান হিন্দুটা ডিভাইড তৈরি করছে, পশ্চিমবাংলার ভেতরে যে ডিভাইড শুরু করছে, তার জন্য আমরা আজকে মাঠে ময়দানে নেমেছি। কেন? বাংলাকে রক্ষা করতে হবে। আজকের বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। পাহাড় মুলকে যান, মহারাষ্ট্রে যান, আসামে যান, যেখানেই যাচ্ছেন বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। উড়িষ্যায়, কর্ণাটক, ভুবনেশ্বরে যান, বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। তাদের উপরে, মানুষের উপরে কি, বাঙালিদের উপরে। এই যে ধর্মকে নিয়ে রাজনীতি করছে, যারা ধর্মের সুড়সুড়ি দিয়ে দেয় মানুষের মাথায়, এইটাকে সরানো বড় মুশকিল হয়ে যায়। ওই জন্য আমরা ধর্মের অ্যাক্টিভ মানুষ, আমরা ধর্মগুরু হয়ে আজকে রাস্তায় নামছি কেন, নেমেছি কেন? মানুষের মাথায় ঢুকাবার জন্য যে আমরা ধর্ম নয়, মানুষের কাজ করো। ধর্ম জায়গায় থাকবে, কোরআনের জায়গায় থাকবে, গীতার জায়গায় থাকবে, বাইবেলের জায়গায় থাকবে, মন্দিরের জায়গায় থাকবে, মসজিদের জায়গায় থাকবে। এইটা কিনা আমরা ইস্যু নয়। আমাদের ইস্যু কি? মানুষের পাশে যাও, মানুষের কাজ করো। অতএব আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো, যত ধর্মগুরু আছেন, যে হিন্দু হোক, খ্রিস্টান হোক, পাঞ্জাবি হোক, দলিত হোক, আদিবাসী হোক, মুসলমান হোক, আলেম সমাজ হোক, ইমাম হোক, পণ্ডিতরা হোক, আপনারা আসুন রাজনীতির ময়দানে। বাংলাকে বাঁচাবার স্বার্থে আপনারা আসুন। আমরা যদি আগিয়ে আসি, তাহলে এরা ধর্মের সুড়সুড়ি দিয়ে কাজে লাগাতে পারবে না। বেশ, আমি এবার একটু রাজনীতির বাইরে কথা বলি, কারণ আমরা তো সবসময় রাজনীতি করলে একটা ব্যক্তিকে চেনা যায় না। আপনাকে যারা ভোট দেবেন, যারা আপনার ভোটার, তারা আপনার ব্যক্তি মানুষটাকেও জানতে চাইবেন যে আপনি মানুষটা কেন। আমি কাসেম সিদ্দিকী সাহেব আপনাকে জিজ্ঞেস করছি যে আপনার মানে একাডেমিক্স আপনি কতদূর মানে পড়াশোনা করেছেন? দেখেন, আমি প্রথম পড়াশোনা করেছি ফুরফুরা শরীফে প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি। ওখান থেকে আমি 4 পাস করে দক্ষিণডি হাই স্কুলে আমি 5-এ ভর্তি হয়েছি। আচ্ছা, ওখানে 5, 6, 7, 8, 9, 10 মাধ্যমিক পরীক্ষা দিলাম। দিবার পরে আমি ওখান থেকে চলে গেলাম উচ্চ মাধ্যমিক পড়ার জন্য। আমাদের হাই মাদ্রাসা আছে ফুরফুরা শরীফে, ওই হাই মাদ্রাসায় উচ্চ মাধ্যমিকে ভর্তি হলাম। সেখান থেকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে আমি চলে গেলাম লখনৌতে। আচ্ছা, লখনৌয়ে একটা বড় ইউনিভার্সিটি আছে, মুসলিম ইউনিভার্সিটি আছে, আলিগড় নাদোয়া মুসলিম ইউনিভার্সিটি। আচ্ছা, আচ্ছা। লখনৌতে আছে নাদোয়া মুসলিম ইউনিভার্সিটি। আচ্ছা, সেখানে আমি ভর্তি হলাম। সেখান থেকে আমি এম মুমতাজুল মুহাদ্দিসিন কমপ্লিট করলাম। করার পরে আমি ফের আসলাম ক্যালকাটা, ওখান থেকে কমপ্লিট করে ক্যালকাটা আলিয়া মাদ্রাসা। আচ্ছা, ওখান থেকে আমি ফের, আমাদের আরবি সাবজেক্ট আছে কামেল, মানে ক্লাস আছে কামেল। আমি কামেল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কমপ্লিট করেছি। তারপর টাইটেল কমপ্লিট করেছি, যেটাকে বলা হয় আমাদের MA। আচ্ছা, সেখান থেকে কমপ্লিট করেছি, MA কমপ্লিট করেছি ক্যালকাটা আলিয়া। এইভাবে আমার পড়াশোনার লাইফ। তারপরে আমি সোশ্যাল কাজ, আমার ফুরফুরা শরীফে একটা সংগঠন ছিল, আছে ফুরফুরা শরীফ সেবা ফাউন্ডেশন, যিনি আমার কাকারা চালাতেন বা আমিও চালিয়েছি। এখনো বর্তমানে আমাকে রেখে দিয়েছেন, আমি এখন প্রেসিডেন্ট আছি। প্রত্যেকটা এলাকায় আমাদের একটা করে ব্রাঞ্চ আছে, প্রত্যেকটা থানায় বা একটা করে ব্রাঞ্চ আছে। সেসব জায়গায় গিয়ে আমরা সোশ্যাল কাজ করছি। ফুরফুরা শরীফ সেবা ফাউন্ডেশনে অনেক সদস্য আছে, প্রায় 1.5 লক্ষ উপরে সদস্য আছে। আচ্ছা, তাদের দ্বারাই আমরা ঈদের, দুর্গা পুজো, কালী পুজো এবং আমাদের রমজান মাসে ইফতারি ওগাইর আমরা পাঠাই, কাপড় চোপড় পাঠাই, সেসব কাজগুলো হয়। রক্তদান শিবির হয়।
হসপিটালে যেসব রুগী থাকে সেখানে আমাদেরকে একটা খাবার ফাবার দিতে হয়, এসব কাজ আমাদের এভরি টাইম আমাদের করতে হয় সংগঠন থেকে। যখন পড়াশোনা করছিলেন বা করেছেন, মানে সাধারণ অন্যান্য ছাত্রছাত্রীদের মতোই পড়াশোনা করেছেন, তখন এরকম মনে হয়নি যে অন্যান্য বা বন্ধুরা বা সহপাঠীরা এরকম বলেনি যে তুই তো এরকম একটা পীরজাদার পরিবার থেকে বিলং করিস, একটা দাদা হুজুরের পরিবার থেকে বিলং করিস, বা আপনার সেই সময়, আমার দুটো প্রশ্ন থাকবে, আর দুই হচ্ছে যে সেই সময় স্কুল লাইফের বা কলেজ লাইফের এমন কোনো বন্ধু আছে যার সাথে এখনো বন্ধুত্ব রয়ে গেছে? আছে। আচ্ছা, তারা কি আছে, খুশি? তারা আপনি ক্যান্ডিডেট হিসেবে ডিক্লেয়ার হলেন, তাদের সাথে কথা হয়েছে? খুবই খুশি তারা, এবং আমার সঙ্গে দেখা করতে এসেছিল তারা। অনেকজন আমার টিচার আছে, হ্যাঁ। কেউ ইঞ্জিনিয়ার আছে, কেউ ডক্টর হয়েছে, সব দেখা করতে এসেছিল। আমার অনেক হিন্দু ফ্রেন্ড আছে কলকাতা বা আমাদের ক্লাসের দক্ষিণ হাই স্কুলে যখন পড়তাম, সে হাই স্কুলে 5 থেকে অনেক হিন্দুরা, তারা এখন চাকরি করছে, হয়তো কেউ মানে ভালো একটা ব্যবসা করছে, তারা সব আসে আমার সঙ্গে দেখা করে, আসে। বন্ধুদের গেট টুগেদার হয়? দেখা অবশ্যই দেখা হয়। এবং আমার একটা নাদোয়ার ফ্রেন্ড আছে যেখানে যে ইউনিভার্সিটি পড়তাম, সে এখন ডক্টর, লখনৌ মেডিকেল কলেজের ডক্টর সে। আচ্ছা, সে 15 তারিখে আসছে, সেও প্রচারে থাকবে আমার। আচ্ছা, আমরা একসঙ্গে পড়াশোনা করতাম। প্রাপ্তি যে পুরনো বন্ধুদেরকে পাওয়া। একদম একদম একদম। বেশ, ঠিক আছে, আমরা আবার একটু বাদে প্রশ্ন করি, আপাতত একটু ব্রেক নিয়ে নিই। তো যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে দুপুরবেলা আমডাঙ্গার সারাদিনের প্রচারের পর পীরজাদা কাসেম সিদ্দিকী সাহেব, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি লাঞ্চ করছেন, সঙ্গে তার দলীয় সহকর্মীরা রয়েছেন। কি কি রয়েছে লাঞ্চে? এটা হচ্ছে আলু, ওর সঙ্গে ভেন্ডি আছে, আর এটা হচ্ছে একটা সবজি আছে, এতে মানে ছোট ছোট চিংড়ি মাছ আছে। আচ্ছা, এটা চিকেন আছে, আচ্ছা, এটা ডিম আছে, সালাদ আছে। মানে এটাই দুপুরের লাঞ্চ এখন? মানে এটা কি ভোটের জন্য স্পেশাল কোনো ডায়েট করছেন নাকি সারা বছর এরকমই খান? আমি এরকমই। আচ্ছা, একদম। মানে আপনার আমি খাওয়া, শাক সবজিটা খাই বেশি। আচ্ছা, আমি ওই মিট ওখানে বেশি খাই না, আচ্ছা, কম খাই। আচ্ছা, লাইট খাবারই শাকাহারির মধ্যে আমি থাকি একটুখানি, লাইট খাবার খেলে হ্যাঁ শরীরটাও ঠিক থাকে। বেশ। আর এমনি বাড়িতে আপনার এমনি কে কে আছে? বাড়িতে আমার ফ্যামিলি সব আছে, বাচ্চা আছে। তো ফ্যামিলির লোকজনকে মিস করছেন? হ্যাঁ, মিস করছি, তারাও তো ফোন করছে। তারা আসবেন এখানে? হ্যাঁ, দেখা যাক, কোচের বাচ্চারা হয়তো আসতে পারে এবার ঘুরতে। আচ্ছা, আর এখানে একটা আমার প্রশ্নটা করতে ইচ্ছা করছে যে যখন ধরুন আপনি বিধায়ক হয়ে যাবেন, আশা করা যায়, ধরুন বিধায়ক যখন হয়ে যাবেন, তখন আমডাঙ্গা এবং আপনার যে বসত বাড়ি, এই দুটোর মধ্যে ব্যালেন্স কিভাবে হয়? দেখেন, আমার প্রথম, আমাকে যদি আমডাঙ্গাবাসীরা আমাকে দোয়া আশীর্বাদ দিয়ে যদি বিধানসভায় পাঠায়, নিচ্ছ তো মাঝে মাঝে, আমি প্রথম কাজ হবে আমাকে এখানে একটা জায়গা কিনতে হবে, 2 কাঠা কি 3 কাঠা জায়গা কিনে, ঠিক আছে, আমডাঙ্গাবাসীর উপকারের জন্য, যাতে আমাকে কাছে পাই, তার জন্য আমি এখানে একটা ঘর করবো। সেখানে একটা ফুরফুরাশি দরবারের একটা ঘর আমি তৈরি করবো, এখানে থাকবো, থেকে তাদের কাজগুলো আমাকে করতে হবে, আমি করবো। হ্যাঁ, মানে কারণ ধরুন গভীর রাত্রিবেলা যদি কোনো সমস্যা হয় কারণ, সেক্ষেত্রে স্থানীয় বিধায়ককে পাওয়াটা একটা, সেই মুহূর্তে তার অন স্পট পৌঁছে যাওয়াটা একটা ইম্পর্টেন্ট। আমি সেটাই জিজ্ঞেস করছি যে এই মানে আপনার যেহেতু সেখানে একটা আপনার বসত বাড়ি রয়েছে ত্রিপুরাতে, এবং তার সঙ্গে সঙ্গে আমডাঙ্গায় আপনি বিধানসভায় লড়ছেন, এই দুটোকে আপনার ব্যালেন্স করাটা তো চ্যালেঞ্জিং। কারণ আমডাঙ্গায় এটা তো প্রচার কেউ করতেই পারে যে আপনি বহিরাগত প্রার্থী, সেটাকে আপনি কিভাবে কাউন্টার করবেন? আমি একটা কথা বলি, আমডাঙ্গায় প্রত্যেকটা গ্রামে আমি জলসা করেছি। আমডাঙ্গা এলাকায় কোনো রকম যদি কোনো কারণ কোনো অসুবিধা হয়, ফোন করলে আমি ছুটে আসি। আপনি জানেন না, এই বাদুড়িয়া একটা ঝামেলা হয়েছিল, সে ঝামেলায় আমডাঙ্গায় কিছু রাস্তা অবরোধ করেছিল। এখানকারের যারা ছিলেন, মানে নেতা যারা ছিলেন বা অঞ্চলে যারা ছিলেন, অঞ্চল সভাপতি আমাকে ফোন করেন, দেখো যে আপনি যদি আসেন, এরা হয়তো আপনাদের কথা শুনবে। এসে দেখি সন্তোষপুর থেকে শুরু করে, আমডাঙ্গা থেকে শুরু করে, আওয়াল সিদ্দিক থেকে শুরু করে বহু জায়গায় রাস্তা অবরোধ করেছিল, কাঠ জ্বালাচ্ছে। আমি সেখানে এসে সব মানুষকে বোঝালাম, বললাম। এক ধাপ থেকে আমি রাস্তা তুলতে আওয়াল সিদ্দিক চৌমাথা এসে দাঁড়িয়ে একটা বক্তব্য দিকে
এখানে সব থেকে বড় হিন্দু মুসলমান আমার কাছে যায়, ওখানে দোয়া নিতে যায়, কেউ তাবিজ নিতে যায়, কেউ জল ভরা পানি ভরা নিতে যায়। দত্তপুকুর এলাকার কিছু মহিলা, কিছু আমার হিন্দু ভাই, কিছু দোকানদার আমার কাছে যায়, যেটা দোয়া তাবিজ দেওয়া। আমি ভাববে না যে আমি নতুন এসেছি, না না সেটা তো নয়। এখানে আমার টোটাল একটা, এদের মধ্যে আমার একটা আত্মীয়তা আছে, সম্পর্ক আছে। লাঞ্চ করছেন আর এরপরে আবার তার দলীয় কর্মসূচি রয়েছেন, সেখানে তিনি বেরিয়ে যাবেন। বাকিটা তার সাথে কথা বলছেন, তিনি খাচ্ছেন। আর কয়েকটা ছোট ছোট র্যাপিড ফায়ারের অন্যরকম প্রশ্ন করবো। আইপিএল দেখছেন? আইপিএল দেখেন? দেখি, তবে মানুষের কাজে যখন এসছে সব খেলা আমার কাছে আগে। খেলার টাইম, দেখার টাইম অনেক আছে। তাহলে আপনি কি আমি এসেছি এখানে মানুষের কাজ করতে। আগে আমাকে এখান থেকে 4 তারিখে রেজাল্ট ভালো করে দিদিকে খুশি করতে হবে, বাংলার মানুষকে খুশি করতে হবে, আমডাঙ্গাবাসীদেরকে খুশি করতে হবে। দেখেন, খেলা দেখার সময় খেলা দেখতে হবে, সবকিছু কাজ করতে হবে। যখন কাজে থাকবো, কাজটা কিন্তু আগে না। এমনি অবসর সময় কি করেন? অবসর সময় আপনার বিনোদন? আমি একটু বই পড়ি, বই পড়েন? বই পড়ি, লেখালেখি করি। তারপর আমাদের যে ধার্মিক সব কিতাব আছে, তোমার হিন্দু ভাইয়ের ধর্মের, খ্রিস্টান ধর্মের সব কিতাব আমি পড়াশোনা করি, বই একটু পড়ি। তারপরে বাকি আমার বাড়ি পরিবারের সঙ্গে একটুখানি থাকি, হই করি রাতের দিকে। একটু সব ভাইয়েরা, আমার তো অনেক ভাই, আচ্ছা, সব অনেক ভাইদেরকে নিয়ে একটু রাত্রে, একটু গভীর রাত্রে একটু চা পানি খেতে গেলাম, আমাদের শিয়াখালা বা চণ্ডীতলা বা এদিকে দুর্গাপুর রোডে গিয়ে একটু চা পানি খেয়ে সব একসঙ্গে আমরা রাত 12টা-1টার সময় সব বাড়ি ফিরি। আচ্ছা, একটা জিনিস আমার এটা, যেহেতু আপনি জলসা করেন, আমি আপনার জলসা দেখিনি টু বি অনেস্ট, কিন্তু আমি এটা দেখেছি রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে এক ধরনের জলসা খুব ভাইরাল হয়। সেখানে কিছু হুজুররা এমনভাবে কিছু কথা বলেন, সেটাকে নিয়ে লোকজন প্রচুর ট্রোল করেন, প্রচুর মিমস বানানো হয়, এবং তারাও বোঝায় যে হুজুররা করছেন, তারাও বোঝায় ওটাকে ট্রোল করার জন্যই, মানে ভাইরাল হওয়ার জন্যই করছেন। তাদের বলা হয়, যেরকম আমি এখন মাইক লাগানো রয়েছে, এরকম অসংখ্য মাইক আমি দেখি সামনে লাগানো রয়েছে, হ্যাঁ, মানে তারা যেন ভাইরাল হওয়ার জন্যই করেন। এটাকে আপনি কি বলেন? এটাকে ইচ্ছা করে বিকৃত করার জন্য, ভাইরাল হওয়ার জন্য তারা করে? মানে এটা আমি বিয়ন্ড পলিটিক্স। দেখেন, কিছু কিছু মৌলানা আছে, আমি এদেরকে মৌলানা বলি না, আমি মৌলবী বলি। কি বলি? মৌলবী। আচ্ছা, যারা সত্যিকারে পড়াশোনা করে, যারা স্কুলে যায়, স্কুল থেকে মাধ্যমিক পাস করেছে বা উচ্চ মাধ্যমিক পাস করেছে, যারা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ পড়াশোনা করেছে, বা এইচএস কমপ্লিট করেছে, বা উচ্চ বিএ কমপ্লিট করেছে, করে আলিমিয়াত কোর্স করেছে, মৌলানা পড়েছে, তাদের কথাবার্তা সম্পূর্ণ আলাদা। যারা ওই দেখবেন দুপাতা পড়েছে, ওই আলেম, মানে মাধ্যমিক পাসটা করতে পারেনি, একটু গলায় টান দেয়, একটু গজল চিৎকার করে, কথা বুঝে আসে কি আসে না, এরকম করে চিৎকার করে, সেগুলো খুব ভাইরাল হয়। মানে একটু মানে হাসি কৌতুক করে, হ্যাঁ, কমেডি করে। এরা হচ্ছে পড়াশোনা করেন, এদের কোনো ডিগ্রি, আমি সবাইকে বলছি না, যারা আলেম, কিছু মানে 100-র মধ্যে 5%, তারাই ভাইরাল হচ্ছে। এখন তো কিছু সংখ্যক মানুষ আছে, তাদের কিন্তু লাচালাচি করে না, যারা পার্টির বিরুদ্ধে কথা বলতে পারবে, যারা একটু হিরো হিরোইনদের একটু হাসি ঠাট্টা করতে পারবে, কিছু বাচ্চাদের তো যাদের এখন ভোটার হয় না, তারা তো এইসব নিয়ে তো হই করে, সেসব বক্তাদেরকে নিয়ে আসে। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো, এগুলো কিন্তু বিরাট ক্ষতি হয়। হ্যাঁ, সমাজের ভুল বার্তা যাচ্ছে তো, এরা সমাজের উপকার করে না, কিন্তু বিরাট ক্ষয়ক্ষতি করে। এদের কাছ থেকে দূরে থাকতে হবে। এরা কিন্তু আলেমই নয়, এরা মৌলবী। ওই ক্যাসেট শুনে ওই বাংলাদেশে কিছু বক্তা আছে, আমার ইন্ডিয়ার কিছু বক্তা আছে, তাদের শুনে সব শিখে ব্যাস টান মারা শুরু করে দিয়েছে। ঠিক। আর এমনি আপনি ছাত্রাবস্থায় ক্রিকেট বা ফুটবল বা ভলি কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন? হ্যাঁ, আমি ব্যাডমিন্টন অনেক খেলেছি, অনেক বড় বড় জায়গায় খেলা করেছি, ভলিবলও খেলেছি। আমার ভলিবল ক্লাব ছিল। ভলিবল আপনার এক ভাই, যিনি বিধায়ক ও রাজ্যে, তিনিও নাকি স্টেট লেভেলে ভলিবল খেলতাম। তাই? একসঙ্গে খেলতাম, ডায়মন্ড ভলিবল ক্লাব, ফুরফুরা ডায়মন্ড ভলিবল ক্লাব। আচ্ছা, একই সঙ্গে খেলাধুলা করেছি। বাহ, এটা জানা ছিল না। আচ্ছা, তাহলে এই ধরুন আপনি যখন বিধায়ক হবেন, এই আমডাঙ্গার যারা ইয়াং জেনারেশন, যারা স্পোর্টস লাভার, যারা খেলাধুলা থেকে এগোতে চায়, সেখানে একজন বিধায়ক হিসেবে আপনি পাশে থাকবেন? বা কোনো এরকম প্ল্যানিং আছে যে এখানে ভলি বা ফুটবল একাডেমি এরকম কিছু? আমার খেলার পরিবেশ আমাকে একটা করতে হবে।
যেমন আপনি যখন এদের এদেরকে- স্টেডিয়াম একটা করবেন, হ্যাঁ করবো। সেই স্টেডিয়ামে আমি ব্যাডমিন্টন খেলা, ক্রিকেট, ভলিবল থাকবে, ফুটবল থাকবে, ক্যারাটে থাকবে। আমিও ক্যারাটে প্র্যাকটিস করেছি। আচ্ছা হ্যাঁ, জাঙ্গিপাড়ায় যেতে প্র্যাকটিস করতে। আচ্ছা আমার সঙ্গে আমার আফতাব ভাই আছে, আচ্ছা বেলপাড়ায় বাড়ি, একসঙ্গে সব খেলা করতো। আচ্ছা তোমার এক ভলিবল খেলতাম, আম্বার সিদ্দিকি, ইমরান সিদ্দিকি ভাইজান, আচ্ছা। জুনায়েদ ভাইজান, সব একসঙ্গে সব খেলতাম আমি। না আপনাদের পরিবারের সবাই প্রায় ভলিবলে, ভলিবলে। আপনাদের প্রত্যেকের মানে হাইটও অনেক দেখলাম, অনেকটাই লম্বা, মানে অ্যাভারেজ থেকে অনেক বেশি লম্বা চওড়া। ফলে এইখানে একটা জিনিস যে স্পোর্টসের জিনিসটা আমার জানার ছিল। সিনেমা দেখেছেন কখন? সিনেমা দেখেন? সিনেমা দেখেনই না? কোনো সিনেমা দেখেন? না, গানও শোনেন না? আমার ওইদিকে ইন্টারেস্ট ছিল। আচ্ছা, শুধু বইটা মানে আমার একটু পড়াশোনার মধ্যে থাকতাম। হ্যাঁ। আর একটা হলো সবথেকে কথা, সবাইকে মিশতে হবে। আমার মনে কোনো অহংকার নেই। না, সেটা আমি আপনার সাথে সারাদিন মিশে- আমাদের বাড়িতে যেসব মেহমান আসে না, হ্যাঁ আমি তাদেরকে খুব সম্মান করি, এক মুঠো খেয়েও যেতে হবে। আপনি বলে বিশ্বাস করবেন না, আপনি কি দেখবেন বা আমার বাড়ি যারা থাকে, আমার বাড়িতে অনেক লোক থাকে, ছেলেরা থাকে, পড়াশোনা করে, যারা যে বাথরুম করে, আমি কিন্তু ওই সপ্তাহে একদিন কি 15 দিন হলে তাদের বাথরুম কিন্তু আমি ধুই। আচ্ছা আমি চিন্তা করি যে মাথার ছাত্র আছে, এরা পড়াশোনার মধ্যে থাকে, এদের বাথরুমটা আমি ধুয়ে দিই। বাহ যেসব মেহমানরা আসে, যেসব বাথরুম থাকে, আমি সে বাথরুম পরিষ্কার করি। আমি তার কারণটা কি, আমার ভেতরে যেন অহংকার না চলে আসে, তাকাব্বুর যেন না চলে এটাই আসে। ইসলাম শেখায়, একদম এটাই শেখায়। আমি যত নিচু হয়ে থাকবো, মানুষ তত আমাকে ভালোবাসবে। আমি আমার ভেতরটাকে আমি মনে করি এটা পুকুর, এটা তালাব। আমি যদি নিজের মনটাকে তালাব করে ফেলি, পুকুর করে ফেলি, সে পুকুর থেকে গরুও পানি খাবে, কুকুরও পানি খাবে, জল খাবে। একজন মা এসে কলসি নিয়ে এসে পানি তুলে নিয়ে যাবে, সে ভাত রান্না করবে, কি তরকারি সবজি রান্না করবে। আমি মনে করি আমার এই ভেতরটাকে একটা মানুষের মধ্যে রাখতে হবে, মানুষের মধ্যে থেকে কাজ করতে হবে। আমি বাংলাবাসীকে বলবো, হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাইকে বলবো, আপনারা আমার জন্য আশীর্বাদ করুন। আমি আমডাঙ্গা থেকে যদি বিধানসভায় যাই, শুধু বিধানসভায় গিয়ে আমি শুধু আমডাঙ্গার কথা বলবো না, আমি পশ্চিম বাংলাবাসীর জন্য আমি বলবো। আচ্ছা, আমি আমডাঙ্গাকে জিতাতে আসিনি, আমি বাংলাকে জিতাতে এসেছি। ফুরফুরাতে সবচেয়ে বড় ফেস্টিভ্যাল কি, মানে উৎসব কি, যখন সব থেকে বেশি মানুষ যায়? মার্চের 6, 7, 8, ফাল্গুন মাসের 21, 22, 23 ফাল্গুন। ফুরফুরা শরীফ যেহেতু ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থস্থান ফুরফুরা শরীফ, এখানে আমাদের একটা বড় ইসালে সব হয়, যেখানে 97 জেলার মানুষ আসে। 97 জেলার মানুষ এখানে আসে। আমি যাবো পরে বসে, আপনাকে ফোন করে ধরবেন তো? একদম একদম না, তখন যদি ধরুন আপনি বিধায়ক হয়ে গেলেন, তখন যদি ফোন না ধরেন? দেখেন, আমি যেমন আছি তেমনই থাকবো। আচ্ছা, বিধায়কটা একটা সার্টিফিকেট, আর কিছু না। তাহলে পরের বছর যদি আমি যাই, একদম। ফোন করলে আপনি যেমন আজকে আমাদের সাথে সারাটা দিন আমি কাটাবেন। আপনাকে ফোন করে ডেকে নিয়ে আসবো। বেশ, আমি প্রথমবার কোনো পীরজাদা সাহেবের সঙ্গে কথা বললাম, একটা সারাটা দিন কাটালাম। আপনাদের কেমন লাগলো এই এপিসোড অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আপাতত স্যার একটু খাওয়া দাওয়া করুন, কারণ আরও বাকি দিনটা তাকে ছুটতে হবে। আমরা আমাদের এপিসোডটা আপাতত এখানেই শেষ করছি। বাকি পরের এপিসোডে আবার একজন প্রার্থীর সঙ্গে সারাদিন আমরা থাকবো, তার সঙ্গে দেখবো, তার সাথে কথা বলবো, আড্ডা মারবো। ধন্যবাদ।